অনুগ্রহ করে শুনবেন 52598 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টিম ইঞ্জিন টয় ট্রেন দার্জিলিং স্টেশনে ঢুকছে। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যেমনটা জানেন, সাউন্ড অফ তিস্তা মানে একটু অন্যরকম কিছু। আমাদের আজকের পর্ব পাহাড়ের সুন্দরী দার্জিলিংকে নিয়ে। তবে দার্জিলিং আজকে আমরা পায়ে হেঁটে ঘুরবো, আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কিছু বিখ্যাত স্থান। সবটাই আমরা করব পায়ে হেঁটে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। চলুন আমাদের সাথে পদব্রজে দার্জিলিং সফর। দার্জিলিং অর্থাৎ বজ্রপাতের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6700 ফিট উচ্চতায় অবস্থিত। আর দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র হল দার্জিলিংয়ের ম্যাল। চারিদিকে ছড়িয়ে থাকা হেরিটেজ প্রপার্টি, মাথার ওপর মহাকাল ধাম এবং ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে দার্জিলিংয়ের ম্যাল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজকাল ভারতবর্ষে রাম একটা চর্চার বিষয়বস্তু। নেপালি ভাষায় যিনি রামায়ণ লিখেছিলেন, নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্য, তারই এই স্ট্যাচু। এখান থেকে আমরা মল রোড ধরে যাব অবজারভেটরি পয়েন্ট। দার্জিলিং হেরিটেজ ওয়াকের প্রথম পর্বে আমরা এই ম্যাপ ধরে যাত্রা শুরু করব। ম্যাপটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। ম্যাল রোড ধরে আমরা প্রথমেই যাব ভানু ভবনে। ভানু ভবন থেকে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, জিমখানা ক্লাব হয়ে রাজভবনের সামনের রাস্তা ধরে আমরা সোজা চলে যাব নাইটিঙ্গেল পার্ক। নাইটিঙ্গেল পার্ক থেকে আবার ফিরে এসে রাজভবনের পাশের রাস্তা ধরে অবজারভেটরি হয়ে আমরা ঘুরে আসব আবার ম্যালে। এই পুরো যাত্রাটি শেষ করতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। ম্যাল রোড ধরে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই প্রথমেই আমরা যাব ভানু ভবনে অর্থাৎ জিটিএ ভবনে। গোর্খা জনজাতিদের সাংস্কৃতিক পীঠস্থান এই জিটিএ ভবন। জিটিএর মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, গোর্খা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এটা গোর্খা রঙ্গমঞ্চ ভবন বলে এটাকে। ঊনিশশো সাল থেকে গোর্খা জনজাতিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার যে প্রচেষ্টা শুরু করে, 1975 সালে ভানু ভবন তৈরির মাধ্যমে তা একটি নতুন রূপ পায়। ভানু ভবনের ঠিক উল্টো দিকেই রয়েছে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো অ্যাংলিকান চার্চ, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। সেন্ট অ্যান্ড্রিউস চার্চের ঠিক উল্টো দিকে রয়েছে দার্জিলিং জিমখানা ক্লাব। 1843 সালে তৈরি এই ঐতিহাসিক চার্চটির মধ্যে বহু বিখ্যাত মনীষীর ছবি কাঁসার ফলকে প্রতীত করা আছে, যার মধ্যে অন্যতম হলেন লেফটেন্যান্ট জেনারেল লয়েড, যাকে দার্জিলিংয়ের আবিষ্কারক হিসেবে ধরা হয়। 1828 সালে লেফটেন্যান্ট জেনারেল লয়েড দার্জিলিংয়ের মাটিতে পা রাখেন। দার্জিলিং ছিল তখন সিকিমের অন্তর্গত। জেনারেল লয়েডের সিকিমের রাজার সাথে একটি ডিড সইয়ের মাধ্যমে দার্জিলিংয়ের সমস্ত প্রশাসনিক দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। সেন্ট অ্যান্ড্রিউস, যার নামে এই চার্চটি, তিনি ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা। তিনি ছিলেন স্কটিশ সোলজার। টি প্ল্যান্টেশনের জন্য ওনাকে দার্জিলিংয়ে স্টেশন করা হয়েছিল। উনি 1843-তে এই চার্চটা প্রথম বিল্ড করেছিলেন।
আপনারা গেটে ঢোকার সময় দেখতে পাবেন চার্চটা আবার রিবিল্ড হয়েছে 1873-তে। সালে এক ভয়ানক বজ্রপাতের ফলে এই চার্চটির অনেক অংশ নষ্ট হয়ে যায়। পরে 1873 সালে চার্চটিকে পুনরায় গঠন করা হয়। চার্চটির যে ক্লক টাওয়ারটি এখন দেখতে পাচ্ছেন এটি তৈরি হয় 1883 সালে। 1909 সালে তৈরি এই জিমখানা ক্লাব দার্জিলিংয়ের এলিট ক্লাবগুলোর মধ্যে অন্যতম। এখন 115 বছর হতে চলল প্রায় এটার বয়স। 400 পার্মানেন্ট মেম্বার আছে এখানে, আর 49 স্পেশাল মেম্বার আছে। যারা স্পেশাল মেম্বার তাদের মিনিমাম ক্রাইটেরিয়া হলো ওনাদেরকে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হতে হবে। এছাড়াও অনেক ফরেন ট্যুরিস্ট আছে যারা টেম্পোরারি মেম্বার হওয়ার প্রভিশন আছে। এই ক্লাবটি সেন্ট অ্যান্ড্রিউস চার্চের ঠিক অপোজিটে। তবে যেহেতু এটা প্রাইভেট ক্লাব তাই কিন্তু ভেতরে ঢুকতে দেবে না যদি না আপনার কোনো বুকিং থাকে। দার্জিলিং হেরিটেজ ওয়াকের এটি আমাদের প্রথম পর্ব। এখন আমরা চলেছি চার্চ থেকে ঠিক নেমে সোজা রাস্তা দিয়ে রাজভবনের সামনে দিয়ে নাইটিঙ্গেল পার্ক। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এটা কিন্তু রাজভবনেরই একটি অংশ। রাজভবনের সামনের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের একটি অচেনা পার্কে, যার নাম নাইটিঙ্গেল পার্ক। যারা দার্জিলিং ভিজিট করতে আসেন তারা অনেকেই কিন্তু এই পার্কটাতে যান না। আমাদের অনুরোধ রইল এরপরে যখন দার্জিলিং আসবেন অবশ্যই নাইটিঙ্গেল পার্ক একবার দেখবেন। চলুন। আমরা এখন পেরোচ্ছি দার্জিলিং ডিস্ট্রিক্ট জাজের রেসিডেন্ট। বাড়িগুলো এত সুন্দর দেখতে, প্রত্যেকটা বাড়ির সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। এগুলো সবই প্রায় হেরিটেজ বিল্ডিং। আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসেন, সাইট সিন করে চলে যান, তাদের বলি আপনারা কিন্তু একদিন অন্তত রাখুন দার্জিলিংয়ের পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্থানগুলোকে পায়ে হেঁটে দেখার জন্য। নিরাশ হবেন না। ম্যাল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে রিচমন্ড হিলে নাইটিঙ্গেল পার্ক অবস্থিত। এই রিচমন্ড হিলেই আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো। মেন রোড থেকে নাইটিঙ্গেল পার্ক যাওয়ার রাস্তা বেশ কিছুটা চড়াই। পার্কে ওঠার সময় এখান থেকে একটা সুন্দর দার্জিলিং টাউনের ল্যান্ডস্কেপিং ভিউ পাওয়া যায়। নিজেরাই দেখুন কেমন লাগছে। মেঘে ঢাকা দার্জিলিং, দূরে দেখা যাচ্ছে সাদা বিন্দুর মতো দার্জিলিং পিস প্যাগোডা। দাঁড়িয়ে আছি নাইটিঙ্গেল পার্কের মেন গেটে। এই পার্কটিও প্রথমে ছিল ব্রিটিশদের, তারপর সেখান থেকে নিল কুচবিহার রাজারা, আবার ব্রিটিশকে ফেরত দেওয়া হলো। এখন এটা প্রথমে এর কিছুটা পোর্শন রাজভবনের সঙ্গে অ্যাটাচ ছিল, আর কিছুটাকে ছেড়ে দেওয়া হয়েছে টুরিস্ট স্পট হিসেবে, যেটা এখন সবাই মাঝে মাঝেই আসেন। স্বাধীনতার পরে পণ্ডিত জওহরলাল নেহরু এখানে একটা বড় সমাবেশ করেছিলেন, পলিটিক্যাল সমাবেশ, রাজনৈতিক সমাবেশ। আমাদের ব্রিগেডের মতো না। পার্কের পরিবেশটা কিন্তু বড্ড বেশি সুন্দর। চারিদিকে বড় বড় গাছ আর প্রচুর বিভিন্ন ধরনের পাখির আওয়াজ। নিচ থেকে দেখে বোঝার উপায়ই নেই উপরে এত সুন্দর একটা জায়গা আছে। খুবই যত্নের ছাপ চারিদিকে। নাইটিঙ্গেল পার্কের বড় সম্পদ তার বাহারি ফুলের বাগান, এবং এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এক কথায় তা অনবদ্য।
আপনারা যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে দার্জিলিং আসছেন তারা অবশ্যই একবার নাইটিঙ্গেল পার্কে আসবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ব্রিটিশ রাজত্বের সময় এই জায়গাটি ছিল স্যার থমাস টার্টারের কোর্টইয়ার্ড, যা ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। পরে এটিকে পার্কের চেহারা দেওয়া হয়েছে। পার্কের ভেতরে টি কর্নারের পাশে আছে একটা ছোট্ট সুন্দর ডেকোরেটেড অর্কিড হাউস। নাইটিঙ্গেল পার্কের মধ্যেই আছে শিবের একটি বড় মূর্তি, তাই একে নাইটিঙ্গেল পার্ক শিব মন্দিরও বলা হয়ে থাকে। নাইটিঙ্গেল পার্কে এসে যেটা সবচেয়ে ভালো লাগবে আপনার, সেটা হচ্ছে ফুলের বাহার। কত রকমের যে ফুল এখানে আছে তার কোনো ইয়ত্তা নেই। আর এই পার্ক থেকে নিচে কিন্তু খুব সুন্দর দার্জিলিং পাহাড়ের ভিউ দেখা যায়। তবে আজকে ওয়েদারটা একটু মেঘলা, ওপরে একদম আকাশে মেঘ চেপে গেছে। আমরা এখন ফিরে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, এখানে একটা টি স্টলও আছে, আপনারা চাইলে কিছু স্ন্যাক্স আইটেম এখানে খেতেও পারেন, এবং টয়লেটও আছে এখানে। পার্কটা অবশ্যই আসুন, খুব সুন্দর লাগবে। যারা এখনও পর্যন্ত দার্জিলিং ভিজিট করছেন কিন্তু নাইটিঙ্গেল পার্ক দেখেননি, তারা পরের বারে আসলে অবশ্যই এটাকে আপনাদের চেকলিস্টের মধ্যে রাখবেন। যে রাস্তা ধরে আমরা নাইটিঙ্গেল পার্কে এসেছিলাম সেই রাস্তা ধরেই আমরা ফিরে চলেছি রাজভবনের কাছে। রাজভবনের ঢোকার মুখেই বিভিন্ন মনীষীদের স্ট্যাচু আছে, তবে রাজভবনের সামনে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ইনি হলেন নামাং গম্পু শেরপা, এমন একজন ইন্টারেস্টিং পার্সন যিনি ফার্স্ট টাইম 2 বার এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। একজন মানুষ যিনি এক পদ্মশ্রী, পদ্মভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড, অলিম্পিকে গোল্ড মেডেল, সমস্ত কিছু ওনার ঝুলিতে আছে। ট্যালেন্ট হান্ট। রাজভবনের ভেতর স্বাভাবিকভাবেই সাধারণের প্রবেশ নিষিদ্ধ। বসে আছি রাজভবনের সামনে। আমাদের গভর্নরের রেসিডেন্স, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নরের। ব্রিটিশরা দার্জিলিংকে সামার ক্যাপিটাল হিসেবে ইউজ করতেন। প্রথমে তো এটা শুরু হয়েছিল একটা হেলদি অ্যাটমসফিয়ার, গরমে ছুটি কাটানোর জন্য। তারপর শুরু হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। যখন শুরু হলো তখন এটা গভর্নমেন্ট হাউস হিসেবে নাম ছিল। প্রপার্টির অ্যাকচুয়াল মালিক কিন্তু তখন ছিলেন কুচবিহারের রাজারা। 1877-এ কুচবিহার রাজাদের কাছ থেকে ব্রিটিশরা এটা নিয়ে নেন। তারপরের থেকে এটা রাজভবন নামে, এখনকার এই রাজভবন নামে চলে আসছে। রাজভবনের গা বরাবর সোজা রাস্তাটা উঠে গেছে অবজারভেটরি হিলে, এবং অবজারভেটরি হিলের রাস্তাটা শেষ হয়েছে ম্যালে গিয়ে, অর্থাৎ ম্যাল থেকে ম্যাল বৃত্ত সম্পূর্ণ। এই বৃত্তের মাথায় আছে মহাকাল মন্দির। বসে আছি অবজারভেটরি হিলের ভিউ পয়েন্ট। সারাদিন তো মোটামুটি কম বেশি বৃষ্টি পড়েইছে, আর বিকেলবেলায় ওনার সাথে পরিচয় হলো। দেখুন, সত্যি কথা বলতে কি, দার্জিলিংয়ে এসে যতই সাইট সিইং করুন আর হেরিটেজ ওয়াকই করুন, ইনার দেখা যদি একবার না পাওয়া যায় তাহলে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। না কোই হ্যায় না কোই থা जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए,
तुम देना साथ मेरा वो हम नवा। এই একটা রাস্তা যেটা দার্জিলিং ম্যাল থেকে গভর্নর হাউস রাজভবনের দিকে যাচ্ছে। এটা আমি দেখেছি যত ওয়েদারে আমি এসেছি, সেটা শীত বলুন, গ্রীষ্ম বলুন, বর্ষা বলুন, সমস্ত সময়ই আপনার কিন্তু এখান থেকে হাঁটতে ভালো লাগবে। এটা ওয়াকিং, এখানে গাড়ি তো অ্যালাউড না, কিন্তু জায়গাটার যে অ্যাম্বিয়েন্সটা সব সময় আপনাকে একটা দার্জিলিংয়ের সেই নস্টালজিয়াটা ফিলিং করাতে বাধ্য। অবজারভেটরি ভিউ পয়েন্ট থেকে মহাকাল রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তবে এখন উনি একদমই মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন। তবে এই রাস্তায় হাঁটার যে অভিজ্ঞতাটা, সেটা কোনো দিন ভুলতে পারবেন না। প্রায় সন্ধে গড়িয়ে এলো আর আমরাও চলে এসেছি মহাকাল মার্কেট। দার্জিলিং আসবেন আর মহাকাল মার্কেটে দরদাম করবেন না, তাহলে তো আপনি বাঙালিই নন। মহাকাল মার্কেটেরই মাঝখানে সিঁড়ি উঠে গেছে মহাকাল ধামে যাওয়ার জন্য। মহাকাল ধাম অবজারভেটরি হিলের একদম চূড়ায় অবস্থিত। মহাকাল ধামে আমরা আপনাদের কালকে নিয়ে যাব। আমরা প্রায় চলেই এসেছি ম্যালের কাছে, অর্থাৎ ম্যাল থেকে যাত্রা শুরু করে আবার ম্যাল পর্যন্ত। এই অপূর্ব সুন্দর যাত্রাটা কিন্তু আমাদের অনেক দিন মনে থাকবে। প্রায় সন্ধে নেমেছে, চারিদিকে ছোট ছোট আলোগুলো জ্বলতে শুরু করেছে আর ম্যাল হয়ে উঠেছে একদম জমজমাট। ভাবুন তো, একদিন শুধুমাত্র ম্যালে বসে চা আর কফির সাথে যদি গল্পের বই পড়ে কাটাতে চান, তাহলে সেদিনটা কেমন হবে। যদি বই নিতে চান, হয়তো সাথে করে নিয়ে আসেননি, তাহলে একবার এই অক্সফোর্ড বুক হাউসে ঢুকতে পারেন। হেরিটেজ প্রপার্টি, অনেক দিনের পুরনো, অনেক কালেকশান আছে। বিশেষ করে লোকাল কালচার, লোকাল হিস্ট্রি এ সম্বন্ধে তো প্রচুর বই আছে। এছাড়াও ফিকশন, নন ফিকশন অনেক রকম বই আছে। যেটা পছন্দ তুলে নিন, সারাটা দিন মেলে থাকুন, বই পড়ুন, রিল্যাক্স। সিলভার জুয়েলারি কিনতে চান, তাহলে 1890 সালে তৈরি হাবিব মালিক অ্যান্ড সন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। কিউরিও থেকে সিলভার জুয়েলারি, অপূর্ব সুন্দর কালেকশন। দার্জিলিং কিছুটা বাঙালির কাছে কোলবালিশের মতো, যেমন যেমন মুড়ে চুড়ে যেভাবে ইচ্ছে যেমন খুশি থাকা যায়। দার্জিলিং বাঙালিদের নিজস্ব আস্তানা, ছুটি কাটাবার। মেলে হাঁটছি নাকি গড়িয়াহাটে হাঁটছি বুঝতে পারবেন না, জনসমুদ্র একদম। ভিড় ছাড়া দার্জিলিংকে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানান তো। আমাদের বাবু ভালো লাগে না। ম্যালের রাস্তায় হাঁটবো আর রং বেরঙের সোয়েটার জ্যাকেট পরা মানুষজনকে দেখতে পাবো না, তাহলে বাবু দার্জিলিং আসা কেন? ফটো তোলা হোক কিংবা পোয়েট পুজো, গ্লেনারিজের জুড়ি মেলা ভার। ভাবা যায় একটা খাবারের দোকান 1885 সাল থেকে চলছে। তবে ব্রিটিশ আমলে এর নাম কিন্তু গ্লেনারিস ছিল না, এর নাম ছিল ভাডো, VADO।
চলুন 140 বছরের পুরনো রেস্তোরাঁ একবার ঢুঁ মেরে আসি। কেক পেস্ট্রির জন্য গ্লেনারিজের জুড়ি মেলা ভার। এটি হলো গ্লেনারিজের বেকারি সেকশন। ওপরে আছে রেস্টুরেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে বার। এই হলো আজকে খাবারের ডালি। এই ডালি নিয়ে এখন চলেছি বিলিং করতে। 3-4 রকমের আইটেম আজকে ট্রাই করেছিলাম, তবে সবসময় কিন্তু আমরা বলবো যে গ্লেনারিজ কেক এবং পেস্ট্রি, বিস্কিট এই প্রোডাক্টগুলোর জন্য ভালো। অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের পার্সোনালি নট আপ টু দ্য মার্ক লেগেছে, কিন্তু এই প্রোডাক্টগুলো কোনো জবাব নেই। বিশেষ করে রোল, পেস্ট্রি, বিস্কিট, কুকিজ, এগুলো তো প্রায় 150 বছরের ইতিহাসে গ্লেনারিজের অনেকবার হাত বদল হয়েছে। ইটালিয়ান, ব্রিটিশ, এখন প্রায় 60 বছর ধরে গ্লেনারিজের দায়িত্ব সামলাচ্ছেন এডওয়ার্ড ফ্যামিলি, যারা দার্জিলিংয়েরই বাসিন্দা। নিচের বাজ বারটিতে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থাও। গ্লেনারিজের অন্দরসজ্জাও কিন্তু চমকে দেওয়ার মতো। হালকা পেট পুজো করে বেরোলাম গ্লেনারিজ থেকে। পেট পুজোর মূল্য অনেক এখানে, বেশ ভালোই যা দেখলাম কম্পারেটিভলি। আচ্ছা, এবার একটু দেখিয়ে দিই ওপরে রেস্টুরেন্ট, তার লাইন, আর এখানে যে হোপের সামনে ছবি তোলা তার ভিড়। যে এখানে দাঁড়িয়ে, এই যে উপরে হলো হোপ। যাই হোক, সব দিকে এই লাইন টাইন দিয়ে সব কর্ম চলছে। আমরা একটু যাই, আর একটু ঘোরাঘুরি করে তারপর রাত্রের খাবার। খাবার দাবার সম্বন্ধে যদি বাঙালি খাবার খেতে চান, এটারও একটা অপশান আছে, তবে দাম বেশ উঁচুর দিকে। আমি দেখলাম ভেজ থালি 799 আছে, অনেক কিছু, কিন্তু 799 ভেজ থালি ইটস টু মাচ। অন্তত দার্জিলিংয়ে এসে আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি কেভেন্টারের ঠিক নিচের রাস্তাটায়। ওখানে রয়েছে বাঙালি খাবারের একদম সবচেয়ে সেরা জায়গা, মহাকাল হোটেল। যারা দার্জিলিং আসছেন এবং সস্তায় বাঙালি খাবার খেতে চাইছেন, তারা অবশ্যই মহাকাল হোটেলে একবার যাবেন। ওখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। অনেকদিন ধরে এদিক ওদিক অনেক কিছু খাচ্ছিলাম, মুখটা ঠিক কীরকম হয়ে গেছিলো, এজন্য অর্ডার করলাম আলু পোস্ত। আজকে আলু পোস্ত, ডাল, ভাত আর ডিমের ঝোল, ব্যাস এই দিয়ে সাদামাটা খাবার। আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। কালকে সকালবেলা মহাকাল মন্দিরে পুজো দিয়ে দার্জিলিংয়ের আরও বেশ কিছু হেরিটেজ জায়গায় আপনাদের নিয়ে যাব। আপাতত আমরা চলেছি আমাদের হোটেলে, আপার টুমসুং রোডে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।